নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প দিনের পর দিন, বিমল মিত্রের লেখা। আমার আসরে বড়দের নমস্কার ও ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে গল্প পাঠ শুরু করছি। 52টি পরিবারের মধ্যে আমরা একটি। এত বড় বাড়ি, 2 মাইল দূর থেকে দেখা যায় বাড়িটাকে। সারি সারি জানালা দরজার মিছিল ধর্মশালার কথা মনে করিয়ে দেয়। 52টি পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বাড়িওয়ালাকে নজর রাখতে হয়েছে। ইঞ্চি মেপে অঙ্ক করে ঘরগুলো তৈরি অসুবিধা হবার কথা নয়। তবু যদি একটু আধটু কষ্ট হয় তো সে বাড়িওয়ালার দোষ নয়, দোষ আমাদের উচ্চাকাঙ্ক্ষা। অফিস থেকে ফিরে এসে স্ত্রীর কাছে পাড়ার খবর পায় 13 নম্বরের ফ্ল্যাটের ঘোষালবাবুর বউ নাকি দ্বিতীয় পক্ষে। বুঝলে, আমি তো অত জানি না। আজ দুপুরবেলা যে ওরা এসেছিল, শান্তিপুরের মেয়ে, কথা দেখেই ধরেছি। ভাজনঘাটে ওদের মার শ্বশুর থাকে, শাশুড়ি পাকা লোক। বললে আমার প্রথম বৌমা ছিল মাটির মানুষ, সে শান্তিপুরের মেয়ে। এবারও ওই শান্তিপুরে ছেলের বিয়ে দিলাম। আমার বোনের শান্তিপুরে বিয়ে হয়েছে শুনে বউটি অনেক কথা বললে। সিঁড়িতে উঠতে উঠতে একদিন হঠাৎ অপরিচিত লোকের মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। আশুবাবু কোন ফ্ল্যাটে থাকেন বলতে পারেন? নতুন নতুন লোক, নতুন পরিস্থিতি, কাকেও চিনতে পারার সুযোগ পাওয়া যায় না। গরুর গাড়ি বোঝায়, লরি বোঝায় জিনিসপত্র এসে নামে এক দরজায়, আর এক দরজায় মাল বোঝায় মানুষ বোঝায় হয়ে গাড়ি গেটে সীমানা ছাড়িয়ে চলে যায়। কতদিন মধ্যরাত্রে মানুষের চিৎকারে ঘুম ভেঙে গেছে। যে ঘরে সন্ধ্যাবেলা হারমোনিয়ামে গলা মিলিয়ে মেহি গান শুনেছি, মধ্যরাত্রে সেই ঘরে মৃত্যুর সংবাদ শুনতে চমকে উঠতে হয় বই কি। 3তলা স্নেহ এসে বলে, খবর শুনেছ বৌদি? বৌদি রান্নাঘরে রাঁধছিল। বললে, কি খবর শুনিনি তো? 16 নম্বরে সেই মেয়েটির বিয়ে হলো না সেদিন? কাল রাত্রিরে তার বর এসেছিল, মদে একবারে চুর হয়ে এসছে। এরাও ঢুকতে দেবে না, সেও ঢুকবে। কাল রাত্রিরে তাই এত হইচই হচ্ছিল, আই টের পেলুম। আমাকে এসে বলে, দাদা, আবার আপনি চেয়ারের উপর ভিজে গামছা রেখেছেন? আমাদের বাড়িতে আমি করলে বাবা আমারই পিঠে দুম দুম করে কিল বসিয়ে দিত। আচ্ছা দাদা, বললাম, কি বলো? বায়োস্কোপে যদি আমি প্লে করি আমাকে কি নেবে? আজকাল তো সবাই করছে, বেশ চারিদিকে খুব নাম হবে। আমি তো গান জানি। অফিসে দেরি হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি রোদে এসে স্নানটা সেরে নিলাম। এক ফালি রোদ অনেক কসরত করে বারান্দায় এসে পড়েছে। ছোট পানের দোকানটা এখান থেকে দেখা যায়। দোকানের সামনে একটা টিয়া পাখি খাঁচায় ঝুলিয়ে দিয়েছে। রাতে ওই পানালোটাই গান গায়। পাশেই ও বাড়ির দারোয়ানের ঘর। খড়ম পায়ে দিয়ে খটখট করে হাঁটে, সশব্দে মন্তর পড়তে পড়তে স্নান করে, আর মাস খাবার হলে বাড়ি ভাড়ার টাকা চাইতে আসে। নিত্যকার জীবন এখানে সীমাবদ্ধ হয়ে এসেছে। সামনের বাড়িটার আওতায় দৃষ্টিও প্রসার পায় না। বাঁধা গতি পা দুটো অফিস থেকে বেরিয়ে ঘরের দিকে ছুটে আসে। ঘরে এসে বুঝি তারা সাময়িকভাবে পঙ্গু হয়ে যায়। তবু এই আবহাওয়ায় অফিস যাওয়ার সময় দেখি স্নেহলতা হাই হিল জুতো পরে মেয়ে স্কুলের গাড়িতে গিয়ে উঠল। পাউডার আর স্নোর গন্ধ নাকে এসে লাগে। স্ত্রী বলেন, বড় পিসিমা 5টা টাকা চাইতে এসেছিল, দেবে? সুরেনবাবুর স্ত্রী, বয়সে অনেক বড়,
এ বাড়ির পুরনো বাসিন্দা সবাই বলে বড় পিসিমা। নিরুপমাও শিখেছি। লাঠি হাতে টুকটুকে রাঙা বালাপোষ্টি গায়ে দিয়ে সুরেনবাবু বিকালবেলা বেড়াতে বেরোন। দেখা হলে নমস্কার করি। একেবারে পরমাত্মীর মতো দুই হাতে আমাকে জড়িয়ে ধরেন। বলেন, নিরুপমা ভালো আছে? দেশের খবর ভালো? তারপর যেখানে যত কেউ আছে তাদের সকলের সুসংবাদ গ্রহণ করে তবে রেহাই দেন। কতবার দেখেছি বাজার থেকে দুটো আনারস, লিচু কি আপেল, সুদৃশ্য মুখরোচক দু একটি জিনিস হাতে করে নিয়ে বাড়ি ফিরছেন। সুস্থ সুন্দর মানুষটি, কোথাও এতটুকু ফাঁক বা ফাঁকি নেই। হঠাৎ বড় পিসিমার টাকা চাওয়াতে মনটা বিষাদ হয়ে গেল। নিজের বিশ্বাসের উপর আর আস্থা নেই দেখছি। ট্রামে উঠে সেই কথাই ভাবছিলাম। ঘোষালবাবু ছেলেমেয়েরা টাকার অভাবে স্কুলে পড়তে যায় না, সারা দুপুর পাড়ায় চিৎকার করে খেলা করে। সেই ঘোষালবাবু দেখি ট্যাক্সি চড়ে সস্ত্রী সিনেমায় যান নিয়ম করে। যাদের বাড়ি ছেলেরা খালি পায়ে টোটো করে বেড়ায়, সেই ঘোষালবাবুর দ্বিতীয় পক্ষে স্ত্রীর পায়ে জুতোর বৈচিত্র্য। ভাবছিলাম, নিরুপমার বড় পিসিকে 5 টাকা ধার দেওয়া যায় কিনা। নিজের অবস্থা বিপর্যয়ে অনেকবার ধার করেছি অফিস থেকে। বন্ধুদের কাছেও যে করিনি তা নয়, কিন্তু ধার চাইতে যে সংকোচ, যে লজ্জা, যে হীনতা বোধ করেছি তা কখনো বলিনি। কিন্তু সে লজ্জা কি এদেরও হয়? সে সংকোচ কি এদেরও বিব্রত করে? হয়তো করে, হয়তো করে না। ট্রাম থেকে নেমে পড়লাম। সেদিন আরেকটি অপরিচিত লোকের মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লাম। হাসুবাবু কোন ফ্ল্যাটে থাকেন বলতে পারেন? কৌতূহল হলো। বললাম, কেন বলুন তো? 100-2 টাকা ধার করেছেন, যে ঠিকানা দিয়েছেন সে ঠিকানাই এই বাড়িতে নেই। ভাবলাম, তাহলে আশুবাবু বলে কোনো লোক নেই। 52টা পরিবার, যে কোনো একটির আড়ালে আত্মগোপন করা শক্ত নয়। অফিস থেকে আসছি, বাড়ির সামনে ভিড় দেখে থমকে গেলাম। উত্তেজিত ভিড়, আস্ফালনা চিৎকারে বিরাট বাড়িটা চারদিক মুখরিত হয়ে উঠেছে। চিন্তিত হলাম, নিশ্চয়ই কোনো গুরুতর পরিস্থিতি। ওপরতলার লোকগুলি নিচের দিকে চেয়ে আর নিচের লোকগুলি ওপরের দিকে হাত তুলে বিবাদের সম্ভাবনা ঘনিয়ে তুলেছে। শান্তিপ্রিয় মানুষ, একান্তে পাশ কাটিয়ে চলে আসবো ইচ্ছে ছিল। বাড়ি গিয়ে স্ত্রীর কাছে খবরাখবর পাব। কেমন করে জানি না, মেয়েদের কাছে সব খবরই আছে, কিন্তু বাধা পেলাম ঘোষালবাবুর কাছে। আপনাদের কি মশাই থাকেন অপর তলায়, নিচে থাকার কষ্টটা বোঝেন না তো? শুনলাম ওপর থেকে কেউ গলার খসা ফেলাতে নিচের বাসিন্দাদের কোনো ছেলে তাইতে পিছলে একেবারে রক্তাক্তি কাণ্ড বাঁধিয়েছে। তারপর অভিযোগ উঠেছে ওপরতলা সবকটি বাসিন্দার নামে। তারা নাকি এ যাবৎকাল নানা জিনিস ওপর থেকে নিচে ফেলে থাকেন। দুর্ঘটনা আগেও যে ঘটেনি, এ কেবল দৈবের অনুগ্রহ। ভাবি, নিচের লোকদের চিরদিনই ওপরওয়ালা দুর্ব্যবহার সইতে হয়েছে, সে কেবল নিচের লোকদের নিচে থাকবার দোষী। এ এমন নতুন কথা কি? পরিচয় ঘনিষ্ঠতায় দাঁড়িয়ে যায়, তারপর একদিন কে কোথায় চলে যায় খোঁজ রাখবার দায়িত্ব নেই। মন্দ কি? কদিন ধরে নিচেকার একটি ফ্ল্যাট খালি পড়েছিল। একদিন দেখি গরুর গাড়ি বোঝায় মালপত্র দরজায় দাঁড়িয়েছে। সস্তা ভাড়ার ফ্ল্যাট ওটা। বাসিন্দা ওটাতে থাকে, আবার থাকেও না। খালি থাকবার অগৌরবই ওকে বইতে হয়। নতুন লোকের আগমনে আবার গুঞ্জন শুরু হলো। তৃতীয় দিনেই পরিচয়। একেবারে আমাদের বাসার নিরুপমার কাছে যারা সেলাই শিখতে আসে, বউটি এলো তাদের সঙ্গে। অবস্থা সকলেরই সমান। রান্নাঘর আর শোবার ঘরের আয়তন বাঁধা। হিংসা করবার, অভিযোগ করার পন্থা নেই।
আছে স্বামীদের অবস্থার আর ছেলে মেয়েদের সংখ্যার তারতম্য। সেলাই হয় সামান্য, গল্পই বেশি। 15 নম্বরের গিন্নি বলেন, 2 নম্বরের বইয়ের কীর্তি শুনেছ বৌমা? কিছু শুনিনি তো মাসিমা। শোনোনি তো, শুনে কাজ নেই বাছা, ও শুনলেও পাপ। ওই বউ এরই আবার সোয়াগ কত। বাপের বাড়ি যাবার নাম করে কোথায় গিয়েছিল মা ভগবানই জানেন। কর্তা আবার ধরে নিয়ে এসেছি। সেদিন রাত্রিবেলার মোটরের শব্দ হলো। রাত্রিবেলা দরজার পাশে কান পেতে শুনি কর্তা শুধু পায়ে ধরতে বাকি রাখলে। ছি ছি, ভদ্রলোকের পাড়ায় আমাদের নাম ডোবাবে মা। ও না শোনায় ভালো। ছি ছি। নিরুপমা শোনে, সকলেই শোনে। পাশের ঘর থেকে আমারও কানে আসে। নতুন চুড়ি কাগজে হাতে দেখছিনি বৌমা? বাঁধা রেখেছে বুঝি? ওই ছোট্টুলালের কাছে আমারও 3 সেট গয়না বাঁধা আছে আজ 2 বছর। ওকে বলি তাই, টাকা যখন রয়েছে দাও না ছাড়িয়ে। উনি বলেন, থাক না, ওসব পুরনো প্যাটার্নের গয়না, কাজে তো আর লাগবে না। না, বাঁধা রাখিনি, তুলে রেখেছি। কাজ করতে হয়, খারাপ হয়ে যাবে, কোথাও এলে গেলে তখন। ভালো করেছে বৌমা। আমার ছোট মেয়েকে তাই বলি, দেখে আয় তোর বৌদিকে। বাঞ্জা মানুষ বটে, কিন্তু শৌখিন কেমন। জিনিসপত্র করলেই হয় না, রাখতে জানা চায়। আর একজন বলে, তার শৌখিন যদি বলো মাসিমা তো সে আমার পিস্তুত বোন। পয়সা আছে, হবে না কেন? শোভাবাজারে রাজারা আছেন, ওদেরই বাড়ির বউ। তা এতটুকু দেমাগ নেই। গাড়ি নিয়ে আমার কাছেই তো আসে প্রায়। ছোট ছেলেটাও হয়েছে মায়ের মতন। সিল্কের পাঞ্জাবি পরে রান্নাঘরে বসে পড়ে, বলে পান্তা ভাত খাবো। বড় মানুষের ছেলে। তা মাসিমা, কত বড় লোকের সঙ্গেই তো মিশলুম। বড় মানুষ হলে মনও বড় হয়। হ্যাঁ মা, তুমি কিছু বলছো না? নতুন বউটি লজ্জায় আধমরা হয়ে যায়। তোমার স্বামী কি করেন মা? কত মাইনে পান? শ্বশুরবাড়িতে কে কে আছে? তোমার বরের কি প্রথম বিয়ে? 52টা পরিবারের আস্থানা, তার 4 গুণ লোক এ বাড়িতে আশ্রয় নিয়েছে। বহুদিন থেকে দেখছি, বহু কথা কানে শুনেছি। এখন অভ্যস্ত হয়ে গেছি। হঠাৎ কোনো জিনিসই বিস্মিত করে না। প্রত্যেকে আছি দেয়ালের আড়ালে বিচ্ছিন্ন হয়ে, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিচ্ছেদ হয় না। আমরা পরস্পরকে নিয়ে বাঁচি, পরস্পরকে নিয়ে মরবার জন্যে। 15 নম্বরে গিন্নি একদিন নিরিবিলিতে এলেন। হ্যাঁ বৌমা, ব্যস্ত আছো নাকি? না, অবেলায় আর বসবো না। কাজের কথাটা বলি, সাত তাড়াতাড়ি আবার কার কাছে যাবো বৌমা? ভাবলাম পাশেই যখন তুমি রয়েছ, তুমি ছাড়া মাসিমাকে আর কেই বা। নিরুপমা বলে, কি বলুন না? বিপদ মা, বিপদ। বড় মানুষের বাড়ি নেমন্তন্ন খেতে যাওয়া ঝকমারি। আমার সেই বড় বাজারে এক বঞ্জি আছে বলেছিল, তারই মেয়ের বিয়ে। আমি তো বলেছিলাম যা আমার আছে তাই পরেই যাব। তা উনি শুনবেন না। বললেন 2 দিনের জন্যও নয়, 10 দিনের জন্যও নয়, 1 ঘন্টার জন্য চেয়ে নিয়ে পড়ে যাবে, তাতে লজ্জা কি? তা আমার লজ্জা করে না? বুড়ি মাগি হতে চললুম। তা কি চাই বলুন না? তোমার সেই নতুন চুড়ির সেটটা আর সে ঢাকায় শাড়ি। লজ্জাও করে বলতে। লজ্জা কিসের মাসিমা? বয়স হলো তো, বুড়ি হতে চললাম, আমায় কি মানায়? ওর যে কি শখ। এ মানুষগুলিকে দেখলে দুঃখ হয় না, ঘৃণা হয় না, মমতা হয়।
কলেজের জীবনের কথা মনে পড়ে। সে মানুষগুলি আজ কোথায়? সরস্বতী পুজোয় চাঁদার খাতায় যারা এক একটা আস্ত নোট দিয়েছে, সিগারেট বিলিয়েছে 2 হাতে, কলেজের দারোয়ানকে পুজোর বকশিস দিয়েছে 2 টাকা, তারাই কি সংসারের চাপে পড়ে এমন হয়েছে? এদের দেখে তো চেনা যায় না। নিজের ভাগ্যও এমন কিছু ফেরাতে পারেনি। মোটা মাইনে পায়, ছেলে মেয়েদের ভিড় নেই। আর নিরুপমাও হিসেবি মেয়ে, নইলে নিজেকে তো আমি এদের ভিড়ে হারিয়ে ফেলতাম। সকাল গড়িয়ে সন্ধে হয়। প্রচুর প্রত্যাশা নিয়ে পরের দিনে সকালের দিকে চেয়ে থাকি। সে একই পুনরাবৃত্তি, একই প্রাত্যহিকতায় বাঁধা জীবনের আবর্তন। মন বিরস হয়ে ওঠে। ছোটুলালের ঘরের সামনে দিয়ে যেতে যেতে থমকে গেল। এমন তো হয় না। দারোয়ানের আত্মীয় ছোটুলাল আজ বহুদিন থেকে এখানে বন্ধকি কারবার করে আসছে। ঘোষালবাবুর সঙ্গে কি তার হাতাহাতি বাঁধবে নাকি? ঢুকলাম। ছোটুলাল এগিয়ে এলো। বললে, দেখুন বাবু, এই ঘড়িটা 14 টাকায় আমার কাছে আজ 17 মাস সুদে আসলে দাঁড়িয়েছে আজ 21 টাকায়। উনি 18 টাকায় এনে বলছেন ঘড়ি দাও। ঘড়িটা দেখলাম, বহুদিনের চেনা জিনিস। মনটা চঞ্চল করে উঠল। ঘোষালবাবু থামিয়ে দিলেন। তুই থাম বেটা। বেটা ছোট লোক, ভদ্রলোকের সঙ্গে কেমন করে কথা বলতে হয় জানে না। শুনুন, আপনি এসে গেছেন ভালোই হয়েছে। আপনাকেই বুঝিয়ে বলি, ঘড়ির ইতিহাস শোনবার আগ্রহ ছিল না। মনে হলো নিরুপমাকে খবরটা না শোনালেই নয়। বিস্ময়ের আর অবধি রইল না। সমস্ত দিনটা নিজেরও অজ্ঞাতে রি রি করে উঠল। এমনও হয়? নিরুপমাকে বললাম সমস্ত কাহিনী। অথচ সেদিন সুরেশবাবু চাকরটাকে মেরে তাড়ালেন, চাকর চুরি করেছে বলে। আর এদিকে চোরাই মাল বেচা কেনা বাঁধা রাখা পর্যন্ত চলছে। না নিরুপমা, এদের প্রশ্রয় দিলে আর চলবে না। টাকা ধার চাইলেও দিতে পাবে না, কাউকে না, তোমার বড় পিসিকেও নয়। কিন্তু আজই যে সকালে 2 টাকা ধার দিয়েছি। কাকে? বিস্ময়ের আর সীমা রইল না। নিচে যে নতুন ভাড়াটে এসেছে, ওদের নতুন বউটিকে। কিছু বলবার ছিল না। নিরুপমা বললে, তুমি কিছু মনে করো না। সকালবেলা কাঁদতে কাঁদতে এসে এরকম করে বললে, তুমি হলে তুমিও না দিয়ে পারতে না। কানের গয়না খুলে দিতে এলো। শুনলাম আগে নাকি ওরা খোলার ঘরে ছিল, সেখানে রোজই অসুখ লেগে থাকত। এবার যুদ্ধের জন্য 5 টাকা মাইনে বেড়েছে বলে ওরা এখানে এসেছে। ছেলেটির বয়স কম, অল্প মাইনে চাকরি করে। দেখে মনে হয় স্বাদ আছে সাধ্য নেই। ছেলেটি সকালবেলা বেরিয়ে যায়, আসে অর্ধেক রাত্রে। নিরুপমা ছোট মেয়েটিকে কোলে করে এনেছে। কে বলো তো? বললাম, তুমি না বলে দিলে কি করে জানবো? নতুন বউটির মেয়ে, দুধ খেতে পায় না তো। কি চেহারা হয়েছে দেখেছ? আমাকে মার মতো দেখতে কিনা? মনে করেছে মার মতন দেখতে হলে সবাইকে মা বলতে হয়। আমি তোর কে রে খুকি? দুঃখের সংসারে জন্মেছে খুকি, তবু মেকি আদর আর খাঁটি আদর চিনতে পারে। আমি একটু আদর করতে কেঁদে উঠল। নিরুপমা বলে, ওরা না খেয়ে থাকুক এই বুঝি তুমি চাও? ঘরে গিয়ে একদিন যদি দেখো, একদিন 1 কোনা চাল পর্যন্ত থাকে না। এমনই অভাব ওদের। অভাব নেই এমন সংসার দেখিনি। যুদ্ধের জন্যে 5 টাকা মাইনে যাদের বাড়ে, তারা সে 5 টাকা খরচ করে কেন? দোষ দেব কাকে? ওপরতলা থেকে স্নেহলতার গলা শুনতে পায়। হারমোনিয়াম বাজিয়ে তবলার সঙ্গে গান গায় আজকাল। কতগুলি ছেলে দেখেছি তার সঙ্গে আসে। গানের মাস্টার বিনা পারিশ্রমিকে গান শেখায়। গান শিখছি,
হয়তো নাচও শিখছে। শিখুক, তা শেখায় রীতি। কিন্তু পারিশ্রমিক না নেয় কেন? এত উদারতা আমার কাছে যেন মূল্যহীন মনে হয়। এত অপব্যয় আমার ভালো লাগে না। স্নেহলতা আর গাড়িতে স্কুলে যায় না। কাদের একটা মোটর আসে, বেনি দুলিয়ে পাউডার স্নোর গন্ধ ছড়িয়ে স্নেহলতা যায়। বোধহয় স্কুলে, বোধহয় স্কুলে নয়। সেদিন দেখা হতে সুরেনবাবু জড়িয়ে ধরলেন 2 হাতে। চলুন, আপনার বাসাতেই যাচ্ছিলেন। নিরুপমা ভালো আছে? দেশের খবর ভালো? সকলের সংবাদ নেওয়া হলে জানালেন, বাবার বাৎসরিক শ্রাদ্ধ, আপনাকে আসতে হবে। তারপর ভেতরে ঢুকে নিরুপমাকে লক্ষ্য করে বললেন, তুমিও এসো মা, নইলে তোমাদের বড় পিসিমা রাগ করবেন। সেই সুন্দর সুস্থ আকৃতি দেখেই মনে হয় কোথাও একটুকু ফাঁক বা ফাঁকি নেই। রাঙা টুকটুকে বালাপস্তি গায়ে জড়ানো, সৌন্দর্য স্বাস্থ্যের প্রতিমূর্তি। বাইরে থেকে দেখলে বড় আনন্দ হয়। কোথায় গো বউ? এই যে কাজ আছে আবার, তাড়াতাড়ি বলে নি। কি ঝঞ্ঝাটেই যে পড়েছি বউ, কি বলবো। তোমার আগেকার 5 টাকা আসছে মাসে দেবার কথা আছে তো, আর আজ হলো গিয়ে এই মাসে 23-এ। আরও 5টা টাকা দাও তো বউ। আসছে মাসে একেবারে 10 টাকা একসঙ্গেই দিয়ে দেবো। যাবার সময় আমার কাছে কৃত্রিম শাসনের ভঙ্গিতে বলে গেলেন, আজ 5টা টাকা আবার নিয়ে গেলুম, তুমি যেন বউকে কিছু বলো না বাপু। হ্যাঁ। কদিন ধরে লক্ষ্য করেছি নিরুপমা কেমন অন্যরকম হয়ে গেছে। রাত্রে শুয়ে হঠাৎ বলে, খুকি কাঁদছে না? শুনতে পাচ্ছ? যাই নিয়ে আসি। বিছানা ছেড়ে উঠতে যায়, ধরে রাখি। তারপর ঘুম ভেঙে যায় নিরুপমার। সে স্বাস্থ্য আর নেই। যদি বলি, তোমার কি হলো বলো তো? নিরুপমা বলে, কিছু ভালো লাগে না আজকাল। সত্যি নিরুপমার ভালো লাগার কী বা আছে? সে দিনের পর দিন কদর্যতা আর গ্লানি, মিথ্যার লজ্জা, সমস্ত আবহাওয়ার সঙ্গে মনও যেন ধূমাচ্ছন্ন হয়ে গেছে। পঙ্কিল হয়েছে পৃথিবী, জীবন আকাঙ্ক্ষা। নিরুপমা বললে, তোমাকে এতদিন বলিনি, নতুন বউটির স্বামী আজ বহুদিন হলো আর আসছে না। প্রথমে বলেছিলে চাকরির খোঁজে বাইরে গেছে, কিন্তু এতদিন হয়ে গেল কই আসছে না তো। চিঠিও লেখে না, টাকা কড়িও পাঠায় না। কি করে ওদের চলে বলো তো? ছেলেটা দুধের অভাবে খেতে পাচ্ছে না। আজই সকালবেলা 1 বেলার মতো চাল দিয়ে এসেছি, তুমি কিন্তু বকতে পাবে না। খুকিটার মুখ দেখলেই আমি আর থাকতে পারি না। মনে হলো কি প্রয়োজন এই অভাবের কাহিনী শুনবার। অভাব আছে, দারিদ্র্য, দুর্ভিক্ষ সবই পৃথিবীতে আছে। আমার তাতে কি প্রয়োজন? আমি স্বার্থপর হতে চাই, তাই আমার ভালো। এই দুঃখ দারিদ্র্যের পরিবেশ ছাড়িয়ে অনেক দূরে চলে যাব, যেখানে কোনো আর্তনাদ কানে আসবে না। সেদিন ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে পুলিশ এসে হাজির। নতুন ভাড়াটেদের বাড়ির দরজা এসে ঘেরাও করল। নিরুপমার চোখ দুটো ছলছল করে উঠল। ওরা কিছু করেনি, মিছিমিছি ওদের নামে কেউ নালিশ করে এসেছে। ওগো, তুমি একটু পুলিশকে গিয়ে বুঝিয়ে বলো না ওরা কিছু করেনি। ওদের ঘরে যে পুরুষ মানুষ কেউ নেই, খুকিকেও ধরে নিয়ে যাবে নাকি? নিরুপমার সে কি অশ্রু আচ্ছন্ন মুখ। মনে হলো ছাড়া পেলে বুঝি এখনই ও ওদের কাছে ছুটে যাবে। চারিদিকে তখন লোক জমে গেছে। নিরুপমাকে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। নিরুপমা বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলো। নিচে গেলাম, যা শুনলাম তাতে হতবাক হওয়া ছাড়া গতি কি। যেখানে চাকরি করত সেখানকার ক্যাশের টাকা ভেঙে পালিয়েছে। ভেতরে ঢুকে পুলিশ সব দেখলে। বউটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। খুকিটা তার বিছানা শুয়ে আঙুল চুষছে।
চোখ দুটো বুজে চলে এলাম। কি আমার করবার ছিল? নিরুপমাকে এসে ভেবেছিলাম মিথ্যে বলবো, কিন্তু খবর তো পাবে সবই। হ্যাঁ গো, ওদের কি হবে? খুকিটা কি করছে দেখলে? রাত্রে নিরুপমার জ্বর এলো। বড় ভাবনায় পড়লাম। জ্বরে ঝোঁকে চেঁচিয়ে ওঠে, ওই খুকি কাঁদছে, শুনতে পাচ্ছ? যাই আমি নিয়ে আসি। তারপর দিন জ্বর একটু কমলো। মনে হলো না, এমন করে আর চলবে না। এমনই আবহাওয়ায় বাস করা আর যার কাছে সম্ভব হোক, আমার কাছে অসম্ভব হয়ে উঠেছে। রাত্রে নিরুপমাকে বললাম, চলো এখান থেকে আমরা চলে যাই নিরু। কোথায় যাবে? অনেক দূরে? বললাম, হ্যাঁ অনেক দূরে, এখান থেকে অনেক দূরে। আমি খুকিকে ছেড়ে থাকবো কি করে? সত্যি সত্যি কিন্তু সেবার যাওয়া হলো না। যাওয়া বললে কি যাওয়া হয় নাকি? এমন করে আমরা জড়িয়ে পড়েছি, আমাদের নেশা লেগেছে। নিরুপমার দিকে চাওয়া যায় না। এমন করে তার স্বাস্থ্য খারাপ হলো কেন? কোনো প্রত্যক্ষ অসুখও তো নেই তার। আরও বিস্ময়কর খবর পেলাম তারপর। স্নেহলতার গানের শব্দ অনেক দিন শুনতে পাইনি। মনে হতো হয়তো পরীক্ষার জন্য পড়াশোনায় ব্যস্ত, কিন্তু এমন হবে আশঙ্কা করিনি। খবরটা দিলেন ঘোষালবাবু। এই পাড়ায় আর ভদ্রলোকের বাস করা চলল না মশাই। তখনই জানতুম, অত স্নো পাউডার মুখে মেখে কে স্কুলে যায়? ছি ছি। আমারও খারাপ লেগেছিল। বিনা পারিশ্রমিকে গান শেখানো, এ উদারতা আমার ভালো লাগেনি। সত্যি সমস্ত পরিবেশ যেন কলঙ্কিত হয়ে গিয়েছে। নির্লজ্জতা, মিথ্যে আর ভণ্ডামির মুখোমুখি দাঁড়িয়ে আমরা জীবন ধারণ করছি, তবু বিদ্রোহ তো করছি না। ওই ঘোষালবাবু দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরে হয়তো আবার তৃতীয় পক্ষ বহন করবেন। রাঙ্গা টুকটুকে বালাপোষ জড়িয়ে স্বাস্থ্যবান সুরেনবাবু স্ত্রীকে দিয়ে হয়তো কারো বাড়ি টাকা ধার করতে পাঠাবেন। স্নেহলতার বনবোতার তেমনি করে স্নো পাউডার মেখে অন্য কোনো ছেলের কাছে বিনা পারিশ্রমিকে গান শিখবে। ছকিলালের কাছে হয়তো কত ঘড়ি কত গয়না বাঁধা পড়বে। এসব আমরা নীরবে মুখ বুজে সহ্য করেছি, সহ্য করব। আমাদের শান্তির এতটুকু ব্যাঘাত এরা ঘটাতে পারবো না। এরা আমাদের গা সহ্য হয়ে গিয়েছে, আমাদের নেশা ধরেছে। কিন্তু এমন আবহাওয়া একদিন বাধ্য হয়ে ছাড়তে হলো। পাড়ায় বসন্ত শুরু হয়েছিল। একদিন 52টি পরিবারের এই বাড়িতে এসে দেখা দিল। গৃহস্থ লোক হঠাৎ যাওয়া আসা নড়াচড়া ভালোবাসে না। তবু বসন্ত যখন দেখা দিয়েছে, এ বাড়ি 2-1টি লোকও বিদায় নিল। মুশকিল হলো বাড়িওয়ালার। তিনি হুকুম দিলেন, 5 টাকা করে সকলের ভাড়া কমিয়ে দেওয়া হবে। যারা চলে যাওয়ার ব্যবস্থা করেছিল তারা রয়ে গেল, যারা চলে গিয়েছিল তারা ফিরে এলো। বসন্ত আসবে, চলেও যাবে, ওকে ভয় করলে চলে? আপাতত 5 টাকা ভাড়া কমল, এটা কি কম কথা নাকি? যারা একদিন এই দোষ দেখত তারা উল্টো সুর ধরলে। 2-3 জনের মৃত্যুর খবরও এলো। যারা রইলেন তারা পূর্ণ উদ্যমে টিকে নিলেন। এই দুর্ভিক্ষের বাজারে যদি খাওয়া পড়া মিলেছে, মারি ভয়ও হাসি মুখে এড়ানো যাবে। 5 বছরের পুরনো বাসা কেবল আমি একলা ছেড়ে এলাম। 10 জনকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, এবার একলাই বাঁচব। সম্পূর্ণ একখানা বাড়ি ভাড়া করেছি। নমস্কার। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।